নিয়েছি চিকেন শাহি। এটা কি বানিয়েছো? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ইভাস লাইফস্টাইল। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকের ব্লগটা সকাল থেকে শুরু করলাম, আর এখন হচ্ছে আমি নাস্তার প্রিপারেশন নিচ্ছি। তো ভাবলাম আজকে হালুয়া রান্না করি। যদিও ব্রেকফাস্টে মিষ্টি টাইপের খাবার খেতে আমার একদমই ভালো লাগে না, তো এর জন্য আমি আমার জন্য হালুয়াটা রান্না করছি না, লিয়ানার জন্য করছি। আজকে হচ্ছে লিয়ানার স্কুল বন্ধ, মানে এটা হচ্ছে মানে পূজার সময়কার ক্লিপ। ওই সময়ে হচ্ছে 1 সপ্তাহ তো স্কুল অফ ছিল। তো লিয়ানা বাসায় থাকতো, তো প্রতিদিনই সকালবেলা ব্রেকফাস্টে কি দিতাম, তো মাঝে মধ্যে চা পরোটা করে খেতাম, ডিম দিতাম। তো ভাবলাম যে আজকে হালুয়াটা করি, কারণ সে হালুয়া খেতেও লাইক করে। তবে প্রতিদিন দিলে আবার খাবে না, সপ্তাহে 1 থেকে 2 বার দিলে সেটা আবার খায়। আর এমনিতেও সকালবেলা ঘুম থেকে উঠে না আমার তেমন কিছু রান্না করতে ইচ্ছে করে না, মন চায় ঝটপট করে কিছু একটা করে খেয়ে নেই। এই খাবারটা রান্না করলেও বেশি পরিমাণে আমি কখনোই করি না, খুবই অল্প করে করি, যেন 2-1 দিনের মধ্যে খাওয়া হয়ে যায়। যেহেতু আমিও তেমন একটা খাই না, আবার লিয়ানাকে দিলেও সে প্রতিদিন খাবে না, তো এর জন্য আমি খুবই সামান্য পরিমাণে করি। আর সুজির হালুয়া বানাতে তো সবাই কম বেশি জানেন, তো এর জন্য আর কি রেসিপি শেয়ার করব। তবে একটা জিনিস এখানে মানে অ্যাড করলে এটার টেস্ট অনেক গুণ বেড়ে যায়, আর সেটা হচ্ছে ঘি। তবে ঘিটা কিন্তু অবশ্যই একদম পিওর হতে হবে। আপনারা যদি একদম পিওর ঘিতে, সম্পূর্ণ ঘিতে যদি হালুয়াটা রান্না করেন সুজিরটা, তাহলে দেখবেন এটার টেস্ট এত ভালো আসে, মানে কি বলবো। আর আমি হচ্ছে সবসময় সুজির হালুয়া রান্না করলে একটু ফুড কালার ইউজ করি। তার কারণ হচ্ছে আমি সুজিটা যেহেতু বেশি একটা ভাজি না, মানে অনেকক্ষণ ধরে ভাজলে সুজিতে কিন্তু একটা সুন্দর কালার আসে। তো আমি হালকা একটু ভাজি, তারপর রান্না করার পর কেমন যেন সাদা হয়ে যায়। তা আমি এই কারণে একটু ফুড কালার দিয়ে দেই, যেন কালারটা দেখতে সুন্দর হয়। এই যে আমার হালুয়াটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। আচ্ছা, লিয়ানার জন্মদিন উপলক্ষে অনেক আপুরাই কিন্তু উইশ করেছেন, সাথে তার জন্য দোয়াও করেছেন। তার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এবং আমার অনেক আপুরাই আছেন যারা কিনা হয়তোবা রেগুলার আমার ভিডিও দেখেন কিন্তু সবসময় কমেন্ট করেন না, সেই সব আপুও কিন্তু কমেন্ট করে লিয়ানাকে উইশ করেছেন। আর আমি না ওইসব আপুদের নাম দেখলে বুঝতে পারি, কারণ যেহেতু প্রায় সময় কমেন্ট পাই, আবার মাঝে মধ্যে দেখা যায় রেগুলার কমেন্টও পেয়ে থাকি। সো নামটা আমার পরিচিত হয়ে গিয়েছে, দেখলেই বুঝতে পারি যে এটা হচ্ছে মানে ওই আপুরা। তো যাই হোক, এই যে নাস্তা আমি ঝটপট করে রেডি করে নিচ্ছি। লিয়ানার জন্য পরোটা, আমার জন্য পরোটা, হালুয়া দিয়ে খাবো, সাথে চা তো থাকছেই। এখন চলে এসেছি ফ্রিজটা গুছিয়ে অর্গানাইজ করার জন্য। আপনাদের মনে আছে কিনা আমি জানি না, বেশ কিছুদিন আগে যে মিস্টার ডিআইওয়াই থেকে আমি অর্গানাইজারগুলো কিনেছিলাম, তো ওইগুলো হচ্ছে এই কাজের জন্যই কিনেছি। আর আপনাদেরকে বলেছিলাম যে যখন অর্গানাইজ করব দেখাবো। সেই সাথে দিলরুবা আপুও বলছিলেন যে কিভাবে অর্গানাইজ করি সেটা যেন শেয়ার করি, এতে করে আইডিয়া পাবে। আসলে তেমন স্পেশাল কোনো কিছুই না, আমি এগুলো জাস্ট কিনেছিলাম ড্রয়ারে রাখার জন্য, যেন সবজিগুলো গুছিয়ে রাখতে পারি। তো আমি অফ ক্যামেরাতেই ফ্রিজটা সম্পূর্ণ ক্লিন করে নিয়েছি, সাথে হচ্ছে এই ড্রয়ারটাও ক্লিন করে বের করে নিয়েছি। আর এই ড্রয়ারটা এত বেশি বড়, মানে সহজে বের করে দেখা যায় ক্লিন করা যায় না। তো যতটা সম্ভব আমি হচ্ছে গুছিয়ে রাখার চেষ্টা করি, যেন সবজি, তারপর ধুলাবালি, অন্যান্য কিছু দিয়ে এই জায়গাগুলো মেসি না হয়। তো আমি আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করছি, সেটা হচ্ছে আমি যে ১ম মানে এখন সবজিগুলো রাখছি পলি ছাড়া।
ঠিক আছে? তো আমি ভেবেছিলাম যে পলি ছাড়াও হয়তোবা ড্রয়ারের মধ্যে সবজি রাখলে সবজিগুলো বেশ কয়েকদিন ভালো থাকবে। কিন্তু আমি রং ছিলাম। আমি এভাবে যখন সবজিগুলো রেখেছি, তার ২ দিন পরই হচ্ছে মানে আমার যে এখানে যে আমি পটলগুলো রাখলাম, এই পটলগুলোর দিকে আর তাকানো যাচ্ছিল না। মানে এমন কুঁচকিয়ে মনে হচ্ছিল বয়স বেড়ে গিয়েছে। তো আপনারা চেষ্টা করবেন মানে ফ্রিজের মধ্যে যেটাই রাখেন না কেন সবজি টাইপ কিছু হলে সেটা বক্সে করে রাখার জন্য আর বক্সটা অবশ্যই হচ্ছে আপনার মানে লিড দেয়া থাকতে হবে। মানে মানে ঢাকনা যেটাকে বলে আরকি। আর নয়তো পলিতে করে রাখবেন। তাহলে সবজিগুলো ফ্রেশ থাকে এবং অনেক দিন পর্যন্ত ভালো থাকে। আমি হচ্ছে মানে সবসময় পলিতে করে ড্রয়ারে করে রাখতাম আর নয়তো বক্সে করে রাখতাম। এভাবে খুলে কোনোদিন রাখিনি। তো এটা অর্গানাইজ করতে গিয়ে সুন্দর করে মানে সাজাতে গিয়ে আমার অবস্থাটা মানে এরকম হয়েছে। পটলগুলো নষ্ট হয়ে গিয়েছে মানে ২ দিনও যায়নি। অবশ্য আমি মানে প্রায় সময় বাইরের ব্লগগুলোতে দেখি যে ফ্রিজ অর্গানাইজ করে যাই করে না কেন আপনার ফ্রুটস থেকে শুরু করে মানে সবজি সবগুলো হচ্ছে এরকম অর্গানাইজ এ রাখে। কিছু, কিছু হয়তোবা লিড দেয়া থাকে, কিছু, কিছু থাকে না। তো আমি ভাবলাম যে হয়তোবা ফ্রেশ ভালোই থাকে। কিন্তু আসলে না। তারা জাস্ট হচ্ছে আপনার ভিডিওটা মেক করার জন্যই ওরকম করে রাখে। আমার মনে হয় পরবর্তীতে আবার পলিতে করে কিংবা এয়ারটাইট বক্সে করেই তারা রেখে দেয়। কারণ বেশি দিন থাকে না এরকম করে রাখলে। আর নয়তো এটা আমার ফ্রিজের সমস্যা কিনা সেটাও আমি জানি না। তবে আপনি যদি ১ দিন ২ দিনের মধ্যে খেয়ে ফেলেন তখন হয়তোবা আর মানে সবজিগুলো নষ্ট হয় না। কিন্তু বেশি দিন রাখতে চাইলে অবশ্যই পলিথিনে করে রাখবেন। তা আমি এরপর থেকে মানে এ অর্গানাইজার গুলোতেই রাখি কিন্তু পলিতে করে রাখি। তো যেন ১ সপ্তাহের মতো চলে যায় আরকি। তো যাই হোক আর আমি যে এই বাটার বক্সটা কিনেছিলাম সেটাও আপনাদের খেয়াল আছে কিনা আমি জানি না। এতদিন আমার এটা ইউজ করা হয়নি। কারণ আমি চেয়েছিলাম ফ্রিজটা গুছাবো তারপর হচ্ছে এটা বের করব আরকি। তো ফাইনালি আজকে আমি এই বাটার বক্সের মধ্যে বাটারগুলো রেখে এখন ফ্রিজে ঢুকিয়ে রাখবো। এই যে আমার ফ্রিজটা কিন্তু গুছানো শেষ। তবে যেভাবেই করেন না কেন কিছুদিন পর আর গুছানো থাকে না। তবে এরকম রোটেটিং টাইপের তারপর হচ্ছে এরকম কি বলে বক্স টাইপের যদি অর্গানাইজার থাকে তখন কিন্তু অনেক বেশি মানে গুছানো থাকে। আর এলোমেলো হয় না। তো আমি হচ্ছে নিচের মানে উপরে যে পিঙ্ক কালারের মানে বাস্কেটটা ছিল সেটাতে তো আমার কি বলে সেটা মানে ফ্রুটস ছিল। তো ওই বক্সটাকে আমি নিচে নামিয়ে রাখলাম। মানে ফ্রুটস এর বক্স তারপর হচ্ছে কাঁচামরিচ ধনেপাতা এগুলোর বক্স আমি হচ্ছে সবার নিচের কম্পার্টমেন্টে রাখলাম। মাঝখানে ২ টা ফাঁকা রাখলাম রান্না করা খাবার রাখার জন্য। আর উপরে হচ্ছে বাকি খাবার। ফ্রিজটা জাস্ট ভিতরের অংশটুকু ক্লিন করে আমি চলে এসেছি রান্না করার জন্য। রান্নার টাইম হয়ে গিয়েছে। ভাবলাম যে রান্না শেষ করে বাকি যে কাজটুকু আছে সেগুলো করা যাবে। আর আজকে হচ্ছে আমি মানে ভিন্ডি মাসালা করছি ফর দ্য ফার্স্ট টাইম। মানে ঢেঁড়স তো দেখা যায় যে সবসময় ভাজি করে খাই। অনেকেই অনেকভাবে খায়। তবে আমার হচ্ছে মোস্ট অফ টাইম ভাজি করে নয়তো শুটকি দিয়ে খাওয়া হয়। কারণ মাছের সাথে হচ্ছে আমার ঢেঁড়স খাওয়া হয় না। তো আমি হচ্ছে সেদিন এই রেসিপিটা দেখলাম। তো আমার কাছে বেশ ভালো লাগলো। আর ভাবলাম যেহেতু ঘরের মধ্যে সব জিনিসপত্র আছে কেননা ট্রাই করা যাক। তবে সবার কাছে এইটা ভালো নাও লাগতে পারে। আমি সবসময় বলি সবার টেস্ট বাড সেম না। সো তারপরও রেসিপিটা শেয়ার করছি। আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন। হয়তোবা আমার মতো কারো ভালো লাগতেও পারে। ১ম এ আমি ঢেঁড়সগুলোকে ভেজে নিয়েছিলাম সামান্য হলুদ আর লবণ দিয়ে। তারপর কি সাইজ করে কেটেছি তো দেখেছেন এরকম একটু বড় করে সাইজ কাটতে হবে। আমি একটু ডিজাইন করে কেটেছি আপনারা জাস্ট নরমাল ভাবেও কাটতে পারেন। আবার আরেকটু ছোট করেও কাটতে পারেন তবে বেশি ছোট করে কাটা যাবে না। ঢেঁড়সগুলোকে ভেজে আমি মানে সেম তেলের মধ্যেই আবার একটু তেল দিয়ে দিয়েছি জিরার ফোড়ন।
আর শুকনা মরিচের ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। আর পেঁয়াজগুলোকে কিন্তু এরকম কিমা করে কাটতে হবে, নর্মাল যে রেগুলার কাট সেটা করা যাবে না। এখন পেঁয়াজটা দিয়ে আমি ভালো মতো ভেজে নিব। আর এই যে দেখেন আমার ঢেঁড়সগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে, তবে এই ঢেঁড়সগুলো না আপনার 80% এর মতো ভাজতে হবে। আর বাকি 20% যখন এটা রান্না করব তখন মানে 100% হয়ে যাবে। সো বেশি অতিরিক্তও ভাজবেন না, আবার কমও ভাজবেন না। মানে বুঝে শুনে ভাজবেন। তারপর পেঁয়াজগুলো ভাজা শেষে আমি সামান্য পানি দিয়েছি। দিয়ে এখন আদা রসুন দিলাম খুবই সামান্য। আদা রসুন বাটাটা দিয়েও একটু ভেজে নিতে হবে। তারপর এখন একে একে যে শুকনা মসলাগুলো আছে সেগুলো আমি দিয়ে দিব। যেমন লবণ, হলুদ, মরিচ, ধনিয়া, সামান্য জিরা গুঁড়া, তারপর দিতে হবে কাশ্মীরি যে শিমলা মরিচ আছে সেইটা। এই সবকিছু দিয়ে মসলাটাকে কিন্তু ভালো মতো কষিয়ে নিতে হবে। আসলে এই রান্নাটা না দেখে মনে হয় যে আপনারা ভাববেন যে হয়তোবা অনেকগুলো স্টেপ ফলো করতে হয়, ঝামেলা। আসলে না, আমিও যখন রেসিপিটা দেখছিলাম তখন আমার কাছেও ঝামেলা মনে হচ্ছিল। কিন্তু যখন আমি রান্না করেছি তখন একদমই ঝামেলা মনে হয়নি। তো মসলাটা যখন কষানো হয়ে গিয়েছে তখন দিয়ে দিলাম সামান্য একটু টক দই। অনেকে হয়তোবা ভাববেন যে ঢ্যাঁড়সের মধ্যে টক দই, এটা আবার কে খায়? আমি যখন রেসিপি দেখেছিলাম তখন আমিও এটাই ভেবেছিলাম যে ঢ্যাঁড়সের মধ্যে টক দই কিভাবে দিলে কেমন টেস্ট হয়। তারপরও রিস্ক নিয়ে রান্না করেছিলাম। কারণ আমি মানে ইন্ডিয়ান একটা চ্যানেল দেখে রান্না করি প্রায় সময়। ওনার যতগুলো রেসিপি আমি বাসায় ট্রাই করেছি সবগুলো আমাদের কাছে অনেক ভালো লেগেছে। তো ভাবলাম যেহেতু মানে সে শেয়ার করেছে ভালো হতেও পারে। আচ্ছা যাই হোক, আমি টক দই দিয়ে একটু কষিয়ে তারপর এখন দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটো কুচি দেওয়ার পর এগুলোকে আবার ভালো মতো কষিয়ে নিবেন যেন টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। আর অনেকটাই একটু ম্যাশ টাইপের হয়ে যায় আর কি। এখন দিয়ে দিলাম আমি পেঁয়াজ, তারপর টমেটো আর কাঁচামরিচ। এগুলো জুলিয়ান কাট করে কেটে রেখেছিলাম, মানে একটু বড় করে। আর পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচগুলোকে কিন্তু আমি আগে থেকে একটু তেলের মধ্যে ভেজে নিয়েছিলাম। তারপর এখানে দিয়েছি। আগে থেকে ভেজে নিয়ে তারপর দিবেন, কাঁচাটা ডিরেক্ট দিবেন না। ওইটা দিয়ে মিক্স করে এখন ঢ্যাঁড়স দিয়ে দিলাম। তো এই তো অলমোস্ট রান্নাটা হয়ে এসেছে, কারণ ঢ্যাঁড়স যেহেতু আমার আগে থেকেই অর্ধেক হওয়া ছিল, মানে অর্ধেক না 80%। তো এখন বাকি 20% হতে কিন্তু বেশি সময় লাগবে না। 2-3 মিনিটের মতো এভাবে নাড়াচাড়া দিয়ে রান্না করলেই হয়ে যাবে। আর সবার শেষে এখানে আরেকটা জিনিস দিতে হবে, তবে এটা যদি আপনাদের কাছে না থাকে স্কিপ করতে পারেন। এটা যে কাসুরি মেথি আছে সেটা। ইন্ডিয়ান মানে মোস্ট অফ সবজি রান্নাতে আপনারা দেখবেন যে মেথিটা ইউজ করে। আর এটার মানে কি বলে সেটা টেস্ট এবং স্মেল একটু ডিফারেন্ট। সো যাদের ভালো না লাগবে তারা স্কিপ করতে পারেন, কিংবা খুবই সামান্য পরিমাণে দিতে পারেন, কারণ বেশি দিলে আবার মেথির একটা স্মেল চলে আসে। তো এখন আমি 1 মিনিট একটু নাড়াচাড়া দিয়ে ভাজিটাকে নামিয়ে নিব। এই তো দারুণ মজার ভিন্ডি মশলা রেডি হয়ে গিয়েছে। এটা আমার কাছে কিন্তু পার্সোনালি অনেক মজা লেগেছিল। সাথে রান্না করেছি চিকেন শামি কাবাব দিয়ে, ডালের বড়া, আলু জিরার ঝোল। তো এই রকম করে আমি এর আগে কখনো রান্না করিনি। এমনি ডালের বড়া দিয়ে বিভিন্ন ধরনের মাছ রান্না করেছি বেগুন আলু দিয়ে। তবে চিকেন শামি কাবাব দিয়ে খেতে কেমন লাগবে এটা ট্রাই করার পর বোঝা যাবে। ফ্রোজেন শামি কাবাব সাথে ডালের বড়া বানিয়েছিলাম, আলু দিয়ে একটা ঝোল রান্না করেছি। মাঝে মধ্যে মাছ, মাংস, ডিম কোনো কিছুই খেতে ইচ্ছে করে না, তো এরকম অদ্ভুত সব খাবার ট্রাই করি। তবে শামি কাবাবটা যদি আপনার মানে প্যাকেটের না হয়ে হোমমেড হতো আর সেটা দিয়ে রান্না করা যেত তাহলে খেতে কিন্তু আরো বেশি ফ্লেভারফুল এবং মজা হতো। তো প্যাকেট মানে কি বলে সেটাকে ফ্রোজেন শামি কাবাব দিয়ে রান্না করার কারণে না অত বেশি ফ্লেভারফুল হয়নি। তো যাই হোক, আমি এখন ফ্রিজ ক্লিন করছি, মানে যতটুকু বাকি ছিল ভাবলাম সেটা শেষ করে দেই। আর লাভলি আপু এবং ইরশাদ আপু, এই দুইজন আপু বলেছিলেন ওনাদের ছেলে না মেয়ে
কি যেন বলেছিলেন যে এইচএসসি পরীক্ষা দিবেন আর কি। তো এইচএসসি পরীক্ষার রেজাল্ট তো অলরেডি দিয়ে দিয়েছে। সো আমি মানে জানতে চাচ্ছিলাম যে আপনাদের কি বলে ছেলে কিংবা মেয়ে যেই পরীক্ষা দেখ না কেন কি রেজাল্ট করেছে। যদি আপনারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে আমাকে কাইন্ডলি জানাবেন। কারণ আমার পরিচিত কেউ এইচএসসি পরীক্ষা দেয়নি। তো আপনারা ২ জন যখন এ কথা বলেছিলেন সেটা আমার মানে মনে ছিল। আর রেজাল্ট দেওয়ার সাথে, সাথে আমার খুব জানতে ইচ্ছে করছিল। তো যাই হোক, আমি যে মালয়েশিয়াতে গিয়েছিলাম সেখান থেকে ফ্রিজ ম্যাগনেট এনেছিলাম। তো ওইগুলো আমার এখনো পর্যন্ত লাগানো হয়নি। ভেবেছিলাম একবারে সবকিছু অর্গানাইজ করার পর লাগাবো। তো এটা হচ্ছে আমি ক্যামেরন হাইল্যান্ড থেকে কিনেছিলাম। আর মালয়েশিয়া লেখাটা হচ্ছে কুয়ালালামপুর থেকে। তো ফ্রিজ ম্যাগনেট কিন্তু লাগাতে বেশ ভালোই লাগে। তো এখন থেকে প্ল্যান করেছি যেই দেশেই যাই না কেন একটা করে ম্যাগনেট আনবো। আজকে অবস্থাটা দেখেন। আজকে আমি প্ল্যান করেছি যে বাইরে গিয়ে লাঞ্চ করব। আর ঠিক দুপুর টাইমে হচ্ছে যে বৃষ্টি আসা শুরু হয়েছে। শুধু বৃষ্টি না, মানে বেশ ভালো বৃষ্টি। আমি এখন বুঝে পাচ্ছি না যে কি করব। আর রান্না টান্নাও করি নাই আমি আজকে, বাইরে গিয়ে লাঞ্চ করব দেখে। জানি না এখন কোন জায়গায় যাব। যে জায়গায় প্ল্যান করেছি ওই জায়গায় যেতে পারবো নাকি ডিসিশন চেঞ্জ করতে হবে। আমি যে জায়গায় যেতে চেয়েছিলাম সেখানে আর যাওয়া হয়নি বৃষ্টির কারণে। তো এখন চলে এসেছি মিরপুরে ওকাপ রেস্টুরেন্ট। এটা হচ্ছে আপনার রামেনের জন্য নাকি খুবই ফেমাস। আর এসে আমরা রামেন অর্ডার করলাম, সাথে কিমচি রাইস। তবে এই জায়গাটা কিন্তু আরএমের খুবই পছন্দ। সে অনেক দিন ধরে চাচ্ছিল এখানে আসবে এবং রামেন খাবে। আজকে মিরপুর থেকে ব্যাক করার সময় একটা লাইভ বেকারি থেকে বাকরখানি নিয়ে এসেছি। তো সাইজটা দেখেছেন, ক্যামেরাতে বোঝা যাচ্ছে না কিন্তু এটা কিন্তু অনেক বড় একটা সাইজ আর অনেক মোটা। একটাই কিনেছি কারণ এইরকম মোটা সাইজের পাকড়খানি ট্রাই করে নিয়ে রাখে। তো খেয়ে দেখি। এই যে লিয়ানা সারাক্ষণ শুধু প্রজেক্টই বানায়। হ্যাঁ, কি প্রজেক্ট বানাচ্ছ তুমি এত? সে কখন থেকে? এটা কি বানিয়েছো? টিচার্স ডে কার্ড। দেখি, ওয়াও, সুন্দর হয়েছে তো। মামুনিকে তো এরকম কোনো কার্ড বানিয়ে দাও না। হ্যাঁ, টিচার্সদের জন্য বানিয়েছো। এত কথা লিখেছো, ভেরি গুড। এই সত্যি সত্যি তোমার ফেভারিট টিচার? গুড, অনেক সুন্দর হয়েছে কার্ডটা। টিচার্স ডে উপলক্ষে। টিচার্স ডে তো চলে গিয়েছে, কিন্তু পরে সেলিব্রেট করবে। আচ্ছা ঠিক আছে, টিচার্স মানে টিচারের জন্য 2টা চকলেটও নিয়ে যেও। সুন্দর হয়েছে, ভেরি গুড। আচ্ছা, তুমি আরেকটা কি জানি প্রজেক্ট, সায়েন্স প্রজেক্ট, ওটা দেখি দেখি কমপ্লিট হয়েছে, বাকি আছে। ওয়াও, এলিয়েনটা এত কিউট। সবচেয়ে বেশি এই এলিয়েনটা আমার কাছে অনেক কিউট লাগছে, বেবি এলিয়েন। আসলে বাচ্চা সবগুলি কিউট হয়, মানে সেটা যেটার বেবি হোক, মানুষের হোক আর যারই হোক। সায়েন্স প্রজেক্ট সুন্দর হয়েছে অনেক, ভেরি গুড। এই প্লেসটা হচ্ছে লিয়ানার স্কুলের কাছে, খুবই সুন্দর কাশফুল হয়। তো আপনারা কাশফুল দেখেন আর আমি বিদায় নিয়ে নিই। টেক কেয়ার অ্যান্ড অলওয়েজ লাভ ইউর সেলফ। আল্লাহ হাফেজ।